আব্বু মারা যাওয়ার পর থেকে আম্মুর ব্যবহার কেমন যেন বদলে যেতে থাকে। যে মা তার মেয়ে বলতে পাগল, সে এখন দিনরাত ব্যস্ত তার ফোন নিয়ে। ঠিকমতো রান্না করে না, ঘরের কাজ করে না, হুটহাট বেরিয়ে যায় বাইরে। আবার আসার সময় নিজের জন্য এত শত শপিং করে। ইদানিং আমাকেও দেখতে পারে না। সবসময় বলে আমার আর আমার বোনের জন্য তার জীবনটা শেষ হয়ে গেছে। আমরা যদি না হতাম তাহলে আব্বুর সাথে এত বছর ছাপোষা জীবন কাটাতে হতো না। বড় বোনের বিয়ে হয়ে গেছে, মা ওরও কোনো খোঁজ খবর নেয় না। আপু ফোন দিলে ফোনও ধরে না, সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। মায়ের এরকম ব্যবহার একদিন খুব রাগ দেখায় মাকে। তারপর থেকে মা কেমন যেন শান্ত হয়ে যায়, চুপচাপ বাড়ির কাজ করতে থাকে, কারোর সাথে কথা বলে না। মায়ের এরকম পরিবর্তন দেখে আমি ভয় পেয়ে যাই। আপুকে সব বলি। পরদিন আপু আসে, কিন্তু তাতেও মায়ের কোনো হেলদোল নেই। রাতের বেলা আমার মাকে ডেকে নিয়ে বসি, নানাভাবে মাকে স্বাভাবিক করার চেষ্টা করি। একসময় মা আবার আগের মতো স্বাভাবিক ব্যবহার করে। তিন মা মেয়ে মিলে অনেক দিন পর মন খুলে হাসি। সেই দিন ঘুমাতে যাওয়ার সময় মা বলে আব্বু নাকি ব্যাংকে কিছু টাকা রেখে গেছে, কিছু কাগজে আমাদের সই লাগবে টাকা তুলতে। আমরা বিনা বাক্যে সই করে দিই। তারপরে তিন মা মিলে একসাথে ঘুমাতে যাই। পরের দিন অনেকটা বেলা হয়ে আমাদের দুই বোনের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে মাকে ডাক দেই, কিন্তু মায়ের কোনো সাড়া শব্দ নেই। পুরো বাড়ি খুঁজে ফেলি, তাও খুঁজে পাই না। একটু পর আপুর চিৎকার শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখি মায়ের আলমারি পুরো পরিষ্কার, একটা সুতোও নেই। কিন্তু আলমারিতে মায়ের আমার মিলে প্রায় 3 ভরি গহনা ছিল। নগদ টাকা ছিল 50,000। আমি আর আপু মাথায় হাত দিয়ে বসে পড়লাম। শেষ পর্যন্ত মায়ের মাথায় এই পরিকল্পনা ছিল? একবারও মায়ের আমাদের কথা মনে হলো না। একটু পর এলাকার চারিদিক ছড়িয়ে পড়ল আমার মা পালিয়ে গেছে। আমার মামারা, ফুপুরা, দুলাভাই সবাই আসলো, নানা রকম সান্ত্বনা দিতে থাকলো। কিন্তু এখন সবার চিন্তা হলো আমি কোথায় থাকবো? তখন আমার বড় ফুপু বলল, অরু আমার বাড়িতেই থাকবে। এমনিতে আমার ফুপু তো ভাইয়ের সাথে ছোটবেলা থেকে বিয়ে ঠিকঠাক ছিল, তাই তারা বলে এখন থেকে আমি তাদের সঙ্গে থাকবো। তবে এখনই আমাদের বিয়ে বা রেজিস্ট্রি কিছুই হবে না। ফুপা ফুপির কথায় যে তাদের ছেলে বিসিএস কমপ্লিট করবে, তারপর আমাদের বিয়ে দিবে। ফুপুর কথা শুনে মামারাও এক পায়ে রাজি হয়ে যায়। আসলে তাদের কোনো ঝামেলা পোহাতে হলো না তো, তাই। আপু কিছু বলতে চাইলেও দুলাভাই রাজি হয়ে গেল। সেই দিন আমি ফুপুর সাথে চলে আসলাম। আসার সময় আপু অনেক কাঁদলো, আমিও কেঁদে ফেললাম। দুলাভাই বলল আমরা যখন ভালো লাগবে না তখন যেন তাদের ওখানে চলে যাই। আমি মাথা নাড়লাম, আর কিছু বললাম না। আসলে যার বাবা নেই, মা থেকেও নেই, তার আর কি বলার আছে? ফুপা-ফুপি অনেক ভালো, তাদের নিয়ে বলার শেষ নেই। তারাই আমার পড়ালেখা চালাচ্ছে। ফুপা-ফুপি নিয়ে আসছে, ৩ বছর হয়ে গেল তাদের বাড়িতে আমি আসছি। এইবার এইচএসসি পরীক্ষা দিলাম। ১ম ভালোই ছিল আমার সেই ফুফুতো ভাই। আমার অনেক টেক কেয়ার করতো। সে শহরে থাকতো। ছুটিতে বাড়ি আসতো। বাড়িতে আসার সময় আমার জন্য নানা রকম গিফট আনতো। ফুপা-ফুপির অগোচরে তা আমাকে দিত। আমারও তাকে ভালো লাগতো। একসময় সে যাওয়ার সময় আমার হাতে একটা বাটন ফোন দিয়ে যায় আর বলে এই ফোনে সে কল করবে। তারপর থেকে ভালোই কথাবার্তা হতো। এর মধ্যে একদিন আপু ফোন করে জানায় মা নাকি আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছেন। আসলে সেদিন ব্যাংকের টাকা তোলার নাম করে সে সইটা নিয়েছিল আমাদের থেকে, সেটা বাড়ি লিখিয়ে নেওয়ার দলিল ছিল। আপু কথাটা আমাকে বলল আর কাউকে জানাতে বারণ করলো। কিন্তু তার কয়দিন পর কথায় কথায় ফুফুদা ভাই শতাব্দ কে আমি কথাটা বলে দিই। শতাব্দ ভাই কোনো উত্তর দেয় না, ফোন কেটে দেয়। তারপর থেকে আর ফোন দেয় না। কিছুদিন পর আমি ফুপা আর ফুপি তাদের মেয়ের বাড়িতে যায় বেড়াতে। ফেরার কথা থাকলেও সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য আসতে পারে না। এইদিকে সেই ঝড় বৃষ্টির মধ্যে রাত ১০টার দিকে ভিজতে ভিজতে হাজির হয় শতাব্দ ভাই। অন্য দিনের থেকে কেমন অচেনা, চোখে মুখে কেমন হিংসাত্মক ভাব। শতাব্দ ভাইকে দেখে আমি বললাম, আপনি এখন কাউকে না জানিয়ে? শতাব্দ ভাই বলল, কেন রে? আমার নিজের বাড়িতে আসতে এখন কি আমাকে তোর পারমিশন নিতে হবে? আমি বললাম, না, তা কেন হবে? শতাব্দ ভাই বলল, মা বাবা কোথায়? আর তুই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে কি করছিস? আমি বললাম, ফুপা ফুপি আপার বাড়িতে গেছে, আজকে ফিরে আসতো, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আসতে পারেনি। শতাব্দ ভাই অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তার মানে তুই বাড়িতে একা? আমি মাথা নাড়লাম। শতাব্দ ভাই আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। আমি টেবিলে খাবার বাড়তে লাগলাম। একটু পর শতাব্দ ভাই জামাকাপড় পাল্টে টেবিলে বসে। আমি খাবার বেড়ে দেই। শতাব্দ ভাই বলে, তুই খাবি না? আমি বললাম, খাবো। শতাব্দ ভাই বলে, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? খেয়ে নে, কারেন্ট নেই, লাইটের আলোয় শেষ হয়ে যাবে তো এরপর। আমি মাথা নাড়িয়ে চুপচাপ খেতে বসলাম। শতাব্দ ভাই আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা অরু, তুই কি আমাকে ভয় পাস?
কই ফোনে কথা বলার সময় যখন তখন তো ভয় পাস না? তাহলে সামনাসামনি যখন আসিস সবসময় দূরে দূরে কেন থাকিস? আমি তো শুধু তোর ফুফুতো ভাই নই, আমি তোর হবু বর। কিছুদিন পর থেকে তোর সবসময় আমার সাথে থাকতে হবে। তোর উপর শুধু আমার অধিকার থাকবে। তোর নরম গাল, ঠোঁট সবকিছুর উপর আমার অধিকার খাটবে। শতাব্দ ভাইয়ের কথাটা শুনে কেমন যেন লজ্জা লাগলো। আমি মাথা নিচু করে রইলাম। শতাব্দ ভাই আবারও বলল, লজ্জা পেলে তোকে আরও সুন্দর লাগে ওরু। জানিস মাঝে মাঝে আমার তোকে ভীষণ কাছে পেতে ইচ্ছা করে। মনে হয় খুব আদর করি তোকে, পরম ভালোবাসায় নিজের করে নিই। আমাদের মধ্যকার সব দূরত্ব শেষ করে দিই। খুব কাছে চলে আসি তোর। কথা বলতে বলতে আমার হাত ধরে শতাব্দ ভাই। আমি ভয় পেয়ে যাই। টুপ করে হাতটা সরিয়ে নিই। শতাব্দ ভাই আমার অস্বস্তি বুঝতে পেরে আর কিছু বলে না। চুপচাপ খেয়ে উঠে যায়। আমি হাঁপ ছেড়ে বাসি। আমিও খাওয়া শেষ করে খাবার গুছিয়ে রেখে তড়িঘড়ি করে ঘরে চলে যাই আর দরজা আটকে দেই। এখনও বুকের মধ্যে কেমন টিপটিপ করছে। বারবার শতাব্দ ভাইয়ের নেশাক্ত মুখ চোখের সামনে ভেসে উঠছে আর বুকের মধ্যে কেমন যেন করছে। বারবার নিষিদ্ধ চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এই জন্য কি লোকে বলে আগুন আর ঘি কখনো একসাথে রাখতে নেই? রাত প্রায় 12টা। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে। আমার দু চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করছি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সাথে ক্ষীণ আওয়াজে শতাব্দ ভাই গলা। আমি লাফিয়ে উঠি বিছানা থেকে। এত রাতে শতাব্দ ভাই কেন ডাকছে আমাকে? আরও কয়েকবার ডাকার পর আমি বললাম, কি শতাব্দ ভাই ডাকছেন কেন? শতাব্দ ভাই বলল, মশারি কই ওরু? মশা কামড়াচ্ছে। আমি কোথাও মশারি খুঁজে পাচ্ছি না। আমি বললাম, আলমারিতে তো রাখা আছে। শতাব্দ ভাই বলল, আমি পাচ্ছি না, তুই খুঁজে বের করে দে। কি হলো আয়? অনেক দোনোমনো করে বের হলাম। তারপর শতাব্দ ভাইয়ের ঘরে গিয়ে আলমারি খুলে মশারি বের করে শতাব্দ ভাইয়ের হাতে দিয়ে বললাম, তোমার দ্বারা কোনো কাজ হয় না না শতাব্দ ভাই? চোখের সামনে জিনিস তুমি খুঁজে পাও না। শতাব্দ ভাই শীতল গলায় বলল, আমাকে কেন খুঁজে পেতে হবে? তুই তো আছিস। আচ্ছা তুই এখনও ঘুমাসনি কেন? আমি বললাম, কই ঘুমিয়েছিলাম, তুমি ডাকলে তখন জাগা হলাম। শতাব্দ ভাই আমার কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, তাই বুঝি? মিথ্যে বলছিস কেন? তোর চোখ মুখ বলছে তুই ঘুমাস নেই। কী ভাবছিলি বল? আমি বললাম, কিছু না, আমি এখন আসি। এই বলে ঘর থেকে বের হতে যাব তখনই শতাব্দ ভাই আমার হাতটা ধরে টেনে হেঁচকে বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর বলল, পালাচ্ছিস কেন অশ্রু? দেখ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তার থেকে বেশি আমার মনের ভেতর। একটু আমার বুকে মাথা রেখে শো। আমি শতাব্দ ভাইয়ের থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু শতাব্দ ভাই আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি শতাব্দ ভাইয়ের বুকের ধুকপুকানি অনুভব করলাম। ওর শরীরের উষ্ণতা আমার কেমন যেন হচ্ছে। একটু পর ও আমার মুখটাকে নিচে থেকে তুলে বলল, ভয় পাচ্ছিস কেন অরু? এটা তো আমি শতাব্দ। আজ নয়তো কাল তোকে আমার হতে হবে। তোকে আমার কাছে আসতে হবে। তাহলে সেটা আজকে হলে সমস্যা কোথায়? দেখ বাড়িতে কেউ নেই, শুধু আমি আর তুই ছাড়া। নে না আমাকে আপন করে, একটু সুযোগ দে না তোকে ভালোবাসার। শতাব্দ ভাইয়ের কথা শুনে আমার শরীর শিউরে উঠল। মনে হলো আমার শরীরের সমস্ত শক্তি চলে গেছে। আমি মাথা নিচু করে নিশ্চুপ হয়ে রইলাম। শতাব্দ ভাই হয়তো চুপ হয়ে থাকার সম্মতি লক্ষণ ভাবলো। আমার মাথা আবারও উপরে তুলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমি চমকে উঠলাম। অনুভব করলাম শতাব্দ ভাই ধীরে ধীরে আমার পুরো শরীর বিচরণ করছে। মুহূর্তে মনে হলো এ অন্যায়। যতই সে আমার হবু বর হোক, বর তো হয়নি। এইভাবে কাছে আসা পাপ। আমি শতাব্দ ভাইকে ঠেলে সরিয়ে দিলাম। তারপর বললাম, না শতাব্দ ভাই, এটা অন্যায়। বিয়ে হোক, আমি নিজেকে সম্পূর্ণভাবে আপনার কাছে সমর্পণ করব। ছেড়ে দিন এখন আমাকে। শতাব্দ ভাই কেমন ঘোর লাগা স্বরে বলল, প্লিজ আজকে না বলিস না অরু। আমি আজকে তোকে কাছে না পেলে পাগল হয়ে যাব। প্লিজ না করিস না। দেখ না তোকে এত আদর করব। কথাগুলো বলতে বলতে আমাকে আবার জোর করা শুরু করে। আমি এইবার কোনোভাবে শতাব্দ ভাইকে থামাতে না পারে জোরে একটা চড় মেরে দিই। তারপর বের হই ঘর থেকে। তখনই পেছন থেকে হ্যাঁচকা টানে মেঝেতে ফেলে দেয়। এক গালে জোরে একটা চড় মেরে বলে, এতক্ষণ ভালো করে বলছিলাম শুনলি না তো? এইবার তবে আমার খারাপ রূপ দেখ। এই বলে আমাকে কোলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি চিৎকার করতে যেন পারি না, তাই মুখ বেঁধে দেয়। কিছুক্ষণ পর নিজের চাহিদা পূরণ করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। আমি নিজের ভাগ্যকে ভেবে কাঁদতে থাকি। কি ছিলাম আর কি হলাম? বাবা থাকলে কি এই দিন আমাকে দেখতে হতো? মায়ের উপর আমার ঘৃণা আরও বেড়ে গেল। এরকম মা উনি নিজের সুখের কথা ভাবলো, একবারও নিজের মেয়ের কথা ভাবলো না। কোনোদিন ক্ষমা করব না ওই মহিলাকে। আমাকে কাঁদতে দেখে শতাব্দ ভাইয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কেন রাগালি বলতো আমায়? বললাম তো কয়দিন পরে আমাদের বিয়ে। পরে যেটা হতো সেটা না হয় আজ হলো। আমি কি পর নাকি বল? ভালোবাসি তো তোকে আমি। তারপর পরম যত্নে জড়িয়ে নিল। সারা রাত কাটলো তার বাহুডোরে।
তারপর ভোরবেলা দুজনে গোসল সেরে ঘরে আসলাম। কিছুক্ষণ পর শতাব্দী ভাইয়া তৈরি হয়ে বলল, কলেজে নাকি জরুরি কাজ আসে, এক্ষুনি চলে যেতে হবে। সামনের সপ্তাহ আবার আসবে, তখন কথা হবে। আমি মাথা নাড়লাম। একটু পর শতাব্দী ভাই বেরিয়ে গেল। আমি বিছানা গুছিয়ে বাড়ির সব কাজ করতে লাগলাম। হঠাৎ পিছন থেকে আমাকে মারতে শুরু করলো। আমি বলি, কি হয়েছে ফুপু, মারছো কেন আমাকে? ফুপু বলে, হারামজাদি, এই করার জন্য তোকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। এই জন্যই বলে নটির মেয়ে নটি হয়। বল, কোন নাগর নিয়ে এসেছিল বাড়ি ফাঁকা পেয়ে? মা গেছে তো সব নিয়ে নটিনু করতে, আর মেয়ে আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আমার মান সম্মান শেষ করছে। আমি বুঝতে পারলাম কালকে যে শতাব্দ ভাই এসেছিল তার কথা বলছে। তবে হয়তো বুঝতে পারিনি ওটা শতাব্দ ভাই ছিল। আমি ফুপুকে করুণ কণ্ঠে বললাম, ফুপু তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি। কালকে অন্য কেউ নেই, শতাব্দী ভাই এসেছিল। কলেজে কাজ থাকায় ভোরে চলে গেছে। ফুপু আমার পিঠে আরও কয়েকটা মেরে তোর মতো তো কম না, কাকে না কাকে ঘরে তুলছিলিস, আর এখন আমার ছেলের ঘাড়ে দোষ দিচ্ছিস। আর এই আমি কোন কালনাগিনীকে ঘরে তুললাম? আমি ফুপুকে বারবার বললাম একবার শতাব্দ ভাইকে ফোন করতে, সে বলে দিবে যে কাল এসেছিল। আমার জোড়াজুড়িতে ফুপু শতাব্দ ভাইকে ফোন করে। অনেক আশা নিয়ে ফুপুর কাছ থেকে ফোন নিয়ে আমি বলি, শতাব্দ ভাই দেখো না, ফুপা ফুপি আমাকে ভুল বুঝছে, তুমি বলো না কালকে তুমি এসেছিলে। কথাটা বলে ফোনটা ফুপুকে ধরিয়ে দিয়ে বলি, শোনো তোমার ছেলে কি বলে। কিন্তু আমার আশায় জল ঢেলে দিয়ে শতাব্দ ভাই বলে, মা কি বলছো অরুণিমা, আমি কবে বাড়ি গেছি? তুমি তো জানো আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত, বাড়ি যেতে এখনো অনেক দেরি। শতাব্দ ভাইয়ের কথা শুনে আমি আকাশ থেকে বললাম, একটা মানুষ এতটা মিথ্যে কিভাবে বলতে পারে? ফুপু শতাব্দ ভাইকে সবটা বলে। শতাব্দ ভাই বলে, মা তোমার ভাইজি কি, তুমি কি করবো করো, তবে ওইরকম চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। শতাব্দ ভাইয়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ফুপু আরও মারলো আমাকে। আপু দুলাভাই আর মামাদের খবর দিল। মামারা স্পষ্ট জানিয়ে দিল তারা আসতে পারবে না। ফুপু যেভাবে পারে ঝামেলা যেন মিটিয়ে দেয়। দরকার পড়লে বাড়ি থেকে বের করে দিলেও তাদের আপত্তি নেই। কিছুক্ষণ পর আপু আর দুলাভাই আসলো। সব শুনে আপু কাঁদতে লাগলো। দুলাভাই স্পষ্ট করে বলল, এই চরিত্রহীন মেয়ের জায়গা তার বাড়িতে হবে না। আপু যদি আমাকে তার কাছে রাখতে চায় তাকেও বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এদিকে ফুপু স্পষ্ট করে বলে দিল তার বাড়িতে আমার জায়গা হবে না। আপুকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু নিজেকে শক্ত করলাম। তারপর ঘর থেকে নিজের এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট আর এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আর আমার জমানো 1,000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর বললাম, তোমরা ভেবেছো তোমাদের পরিকল্পনা আমি বুঝিনি, আমি ঠিকই বুঝেছি। এতদিন জানতে আমার বাবার বাড়িটার ভাগ আমি পাবো, তাই নিজের ছেলের বউ করতে চেয়েছিলে। এখন যখন জানলে বাড়িটা মায়ের আর মা সেটা বিক্রি করে দিয়েছে, তখন পরিকল্পনা করে চরিত্রহীন উপাধি দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মনে রেখো ওপরওয়ালা সব দেখছেন, তোমাদের সবার বিচার তিনি করবেন। আর আপুরে তুই ভালো থাকিস, পারলে ভুলে যাস তোর কোনো বোন ছিল। চলি, দেখি ভাগ্য আমায় কোথায় নিয়ে যায়। আচ্ছা, সন্তানদের জন্য নাকি মা সব কিছু করতে পারে। মায়ের সাথে নাকি সন্তানদের নারীর টান। তবে কি আমরা আমার মায়ের নিজের সন্তান ছিলাম না? আমাদেরকে মা কুড়িয়ে পেয়েছিল? নিশ্চয়ই তাই। নাহলে নিজের সুখের চিন্তা করে এইভাবে আমাদের দুই বোনকে ফেলে যেতে পারতো না। এমনকি আমাদের শেষ আশ্রয় আমাদের বাবার বাড়িটা আমাদের থেকে কেড়ে নিত না। এমন মায়ের বিচার কি আল্লাহ করবে না? নাকি সব দুঃখ কষ্ট আপদ আল্লাহ আমাদের জন্যই রেখে দিয়েছে? কথাগুলো ভাবতে ভাবতে রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ খেয়াল করলাম চারিদিকে সব মানুষ যেন আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমাকে দেখে কিছু মহিলার মুখ এমন করছে যেন আমি খুবই ঘৃণ্য বস্তু। আবার পুরুষদের চোখে কেমন লালসা চাইনি। আমি চারিদিকে একবার চোখ বুলিয়ে তাড়াতাড়ি হেঁটে রোডে চলে গেলাম। তারপর একটা রিক্সায় চড়ে বসলাম, কিন্তু ভেবে পেলাম না কোথায় যাব। তবে আপাতত এই এলাকা থেকে দূরে যাওয়াটা দরকার। গাড়িতে যেতে যেতে ভাবলাম 2 দিন পরেই তো পরীক্ষা। অন্তত পরীক্ষা পর্যন্ত আমাকে এইখানে কোথাও থাকতে হবে। আমার এত ভাবনার মাঝে খোলসা করলাম রিক্সাওয়ালা লোকটা গাড়িটা সোজা না নিয়ে জঙ্গলের দিকে রাস্তায় নিয়ে যাচ্ছে। আমি রিক্সাওয়ালার দিকে তাকালাম। বয়স 50-এর উপরে। একটু পরপর কেমন লোভাতুর দৃষ্টিতে পেছনে তাকাচ্ছে আমার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু তারপর মনে হলো আমার তো কেউ নেই যে আমাকে বাঁচাবে। এখন আমাকে নিজেকেই নিজের জন্য বাঁচতে হবে। নিজেকে শক্ত করলাম। তারপর গম্ভীর গলায় বললাম, চাচা এদিকে যাচ্ছেন কেন? আমি সোজা যাব। লোকটা বললে, এদিকে শর্টকাট, তাড়াতাড়ি যাওয়া যাবে। আমি বললাম, আমাকে রাস্তা চেনাবেন না চাচা, গাড়ি ঘোড়ার না হলে আমি নামিয়ে দিন। এইবার লোকটা একটা নোংরা হাসি দিল আর বলল, কি মামুনি, তুমি নাকি কালকে রাতে মরদ মানুষ ঘরে তুলছিলা? তা আজকে না হয় আমাকে একটু সুখ দাও। চিন্তা করো না, টাকা পয়সা না হয় কিছু দিব। এতে তুমি খুশি, আমি খুশি। লোকটার এমন ঘৃণা বাক্যে ঘৃণা আর রাগে আমার পুরো শরীর রিরি করে উঠল। কি ভেবেছে
কি এই মানুষজন খেলার পুতুল আমি? যখন যার যা মন চাইবে তাই করবে? না, আমি আর তা হতে দেব না। এই নরকের কীটগুলোকে যোগ্য শাস্তি দেব। আমার ভাবনার মাঝে লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠতে বলে, মামুনি, সামনে আমার আরও 2 বন্ধু অপেক্ষা করছে। আমার সাথে ওদেরকেও কিন্তু খুশি করতে হবে। ওই দেখো, সামনে দাঁড়িয়েছে। লোকটার কথা শুনে সামনে তাকাতে দেখলাম বেশ খানিকটা দূরে দুটো লোক সত্যি সত্যি দাঁড়িয়েছে। আমার মাথা গরম হয়ে গেল। গা থেকে ওড়না খুলে লোকটার গলা পেঁচিয়ে শক্ত করে ধরলাম। তারপর বললাম, যদি গাড়ি না ঘুরাস তবে আজকেই তোর শেষ দিন। লোকটা গলা শক্ত করে ধরায় দম নিতে পারছে না, তবু গ গ শব্দ করে বের করছে। কিছু বলতে চাইছে বুঝলাম, তবুও গলার ওড়না আলগা করলাম না। শুধু বললাম, যত দেরি করবি গাড়ি ঘুরিয়ে নিতে মনে করব তত মৃত্যুর কাছাকাছি যাবি। লোকটা উপায় না পেয়ে গাড়ি ঘোরালো। তারপর আবার সোজা রাস্তায় আসে বলল, গাড়ি থামাও। লোকটা গাড়ি থামাচ্ছে না জন্য গলার ওড়না আরও জোরে চেপে ধরলাম। লোকটা হঠাৎ এমন আঘাত পেয়ে গাড়ির তাল সামলাতে না পারে একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করলো। সাথে সাথে স্টিয়ারিংয়ে মাথা লেগে অজ্ঞান হয়ে গেল। আমি তৎক্ষণাৎ লোকটার গলা থেকে ওড়না ছাড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটা ধরলাম। মনে মনে বললাম, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাড়াতাড়ি বেশ খানিকটা হেঁটে এসে মনে পড়লো আমার বান্ধবী আফরিনের বাসার সামনে। ওর বাবা দেশে নেই, ইতালিতে থাকে। ওর মা আর থাকে। যদি পরীক্ষার কটা দিন ওদের বাড়িতে একটু থাকতে দেয় তাহলে অনেক উপকার হতো। মনে অনেক দনামনা নিয়ে গেলাম ওদের বাড়িতে। দরজা বেল বাজাতে দরজা খোলা আফরিন আমাকে দেখে বলল, অরুণিমা তুই, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ, আয় ভেতরে আয়। তা হঠাৎ আমাকে মনে পড়লো যে আফরিনের সাথে ভেতরে গিয়ে বসলাম। তারপর বললাম, আন্টি নেই? আফরিন বলল, না রে, মা একটু বাজারে গেছে। আমি বললাম, ও, আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আফরিন আমাকে বলল, কী হয়েছে অরুণিমা? এতক্ষণ খেয়াল করিনি তোকে, এমন লাগছে কেন? বল আমাকে সব কী হয়েছে। আমি আফরিনকে সব বললাম। ও শুনে আমাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না অরুণিমা, আমি তোকে বিশ্বাস করি, মাও বিশ্বাস করি। তুই থাক যতদিন তোর ইচ্ছা। যা এখন ফ্রেশ হয়ে নে, আমি জামা দিচ্ছি আমার। আফরিনের একটা জামা নিয়ে আমি গোসল করতে গেলাম। গোসল করার সময় খেয়াল করলাম আমার শরীরে নানা জায়গায় আঁচড়ের দাগ। মুহূর্তে মনে পড়ে গেল কালকে রাতের কথা, ওর নৃশংসতার কথা। ওই নোংরা মানুষটা আমাকে ছুঁয়েছে ভাবলে মরে যেতে ইচ্ছে হচ্ছিল। খুব কাঁদলাম। বেশ কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হলাম। বেরিয়ে দেখে আফরিনের মা এসেছে। আমি আন্টির কাছে গেলাম। আন্টি কেমন মেরে বসে আছে। মনে হলো শেষ আশ্রয়টা হয়তো হারাতে যাচ্ছি। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আন্টি আমাকে বুকে টেনে নিল। মনে হলো খুব আপন কেউ আমাকে জড়িয়ে ধরছে। আমি কেমন বাচ্চাদের মতো কেঁদে ফেললাম। আন্টি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমাকে বিশ্বাস করেন তিনি। আমি নিশ্চিত এখান থেকে পরীক্ষা দিতে পারি। সত্যি এই পৃথিবী বড়ই অদ্ভুত। যেখানে নিজের মানুষটা পর করে বাড়ি থেকে বের করে দিল, একটা পর মানুষ আমাকে আপন করে নিল। আমিও ঠিক করলাম, যারা বিপদের দিনে পাশে দাঁড়ালো এই মানুষগুলোকে আমি কখনো ভুলব না। 2 দিন পর পরীক্ষা। সব ভুলে পড়াশোনায় মনোযোগ দিলাম। একে একে সব পরীক্ষা শেষ হলো। খুব ভালো পরীক্ষা হয়েছে। তবে এইবার আমার জীবনে আসল পরীক্ষা। নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই। পরীক্ষার শেষে পরের দিন আন্টিকে বললাম, আন্টি, এইবার আমাকে যেতে হবে। আন্টি আর আফরিন কান্নাকাটি করলো। কোথায় যাব, কি করব? এখানেই থাকতে বললো। কিন্তু আমাকে তো যেতে হবে। অন্যের ঘরে বসে কদিন খাবো? তাই ওদের অনেক বুঝিয়ে বেরোলাম। আসার সময় অবশ্য আন্টি কিছু জামাকাপড় আর একটা বাটন ফোন আর 5,000 টাকা ধরিয়ে দিয়েছিল। আমি নিতে না চাইলেও জোর করে দিল। আমি আন্টিকে জড়িয়ে ধরে অনুভব করলাম সত্যিকারের মায়ের স্পর্শ। বাড়ি থেকে বের হলো আমি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। উদ্দেশ্য রাজধানী ঢাকা। লক্ষ্য নিজের পায়ে দাঁড়ানো। তবে যে এই আত্মবিশ্বাস নিয়ে আমি ঢাকায় এসেছিলাম, ঢাকায় পা রেখে সেই আত্মবিশ্বাস কেমন মিইয়ে গেল। বুঝতে পারলাম এ এক সত্যি জাদুর শহর। এখানে টিকে থাকা খুব কঠিন। 5,000 টাকা এখানে হাতের ময়লা। এদিকে কোথায় যাব, কী করব কিছুই ভেবে পেলাম না। টানা 7 দিন রাস্তায় রাস্তায় ঘুরলাম। কোথাও থাকার একটা জায়গা পেলাম না। এদিকে হাতে থাকা অবশিষ্ট 2,000 টাকা একটা ছিনতাইকারী নিয়ে পালালো। পুরো একদিন না খেয়ে কাটলাম। রাতের দিকে শরীর আর চলল না, ঢলে পড়লাম। অবচেতন চোখে দেখতে পেলাম একটা গাড়ি তীব্র গতিতে এগিয়ে আসছে আমাকে পিষে ফেলতে। মনে মনে এই জীবনের শেষ সময় ধরে চোখ বন্ধ করলাম। যখন চোখ খুললাম দেখলাম আমি একটা হাসপাতালে। চোখ খোলা দেখে একটা লোক বলল, মা, কেমন লাগছে শরীর এখন? আমি বললাম, ভালো লাগছে। লোকটা বলল, মা, আমার নাম আশরাফ। আমি একটা কাজ থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি তুমি রাস্তায় পড়ে আছো। তখন আমি তোমাকে এখানে নিয়ে আসি। বলো তোমার বাসা কোথায়? তোমার বাবা মার নাম কি? ফোন নাম্বার দাও, ওদের আসতে বলি তোমাকে নিয়ে যেতে। আমি বললাম, বাসা তো নেই, বাবা তো মারা গেছে, আর মা আমাকে রেখে সুখের খোঁজ করতে গেছে। তাই তো এখন রাস্তায় আমার বাসা, আমার কেউ নেই। লোকটা কেমন মায়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর বাইরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে একটা ছবি দেখে বলল, এই দেখো মা, এটা আমার মেয়ে, একমাত্র সন্তান। আমি অবাক হলাম ছবিটা দেখে। আশ্চর্য, মেয়েটার চেহারা অনেকটা আমার মতো। লোকটা আবারও বলতে শুরু করলো, আমার মেয়ে নিশা, আমাদের অনেক আদরের মেয়ে, তবে বেশি আদরে বিগড়ে গেছিল। এইবার এইচএসসি দেওয়ার কথা ছিল। রাতে বন্ধুদের সাথে পার্টি গেছিল।
আমরা অনেক বারণ করেছিলাম, শুনেনি আমাদের কথা। কিন্তু গেল। আমাদের মেয়ে ভালো, কিন্তু ফিরল লাশ হয়ে। ড্রিঙ্কস করে বন্ধুদের হাতেই ধর্ষণের শিকার হয়। আমার সন্তান হয়, আমার স্ত্রী সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারে না। মাথায় সমস্যা হয়, সবসময় মেয়েকে চাই। তুমি তো দেখতে অনেকটা আমার মেয়ের মতো। তুমি কি আমাকে একটু সাহায্য করবে মা? আমার স্ত্রীর মেয়ে হবে। লোকটার কথা শুনে একবারও মনে হলো না লোকটা মিথ্যে বলছে। আমি রাজি হয়ে গেলাম। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে লোকটির সাথে তার বাড়িতে গেলাম। বাড়ির সামনে গিয়ে অবাক, এত বড় বাড়ি এনার। কেমন যেন ভয় ভয় লাগছে, তবুও আল্লাহর ভরসায় করে ভেতরে গেলাম। উনি সাথে করে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। তারপর বললেন, হালিমা দেখো কে এসেছে। সাথে সাথে মহিলা দৌড়ে এসে বললেন, আমাকে দেখেই জড়িয়ে ধরে বললেন, নিশা, আমার নিশা এসেছে। কিরে মা, আমি না হয় একটু বকেছিলাম, তাই বলে এভাবে রাগ করে চলে যাবি তুই? প্রমিস কর আর কখনো যাবি না। আমি বললাম, না মা, তোমাকে ছাড়া কোথাও যাব না। মহিলাটা কি যে খুশি হলো আমার কথায়, আমি বলে বোঝাতে পারবো না। আমি আরও একবার মায়ের ভালোবাসা অনুভব করলাম। আমি মন থেকে ওনাকে মা ডাকলাম। মাও আমাকে পরম যত্নে আগলে নিলেন। কিছুদিন থাকার পর লোকটাকে কেমন আপন মনে হলো। আমার বাবা যেমন আগলে রাখতো, ঠিক তেমন করে আমায় আগলে রাখতো। একদিন সাহস করে বলেই ফেলাম, আঙ্কেল জানেন, আপনি না একদম আমার বাবার মতো। আমি কি আপনাকে বাবা ডাকতে পারি? আমি ভেবেছিলাম হয়তো রাগ করবেন, কিন্তু মানুষটা আনন্দে কেঁদে ফেলেছিল। তখন থেকে এরাই আমার বাবা মা। এখন মা আর বাবার ভালোবাসায় আমার দিন কাটতে লাগলো। আমার জীবনের সব কষ্ট যেন অবসান হলো। বাবা একদিন জিজ্ঞাসা করলো, এইচএসসির পরে পরিকল্পনা কী? আমি বললাম, মেডিকেলে ভর্তি হতে চাই। বাবা মেডিকেল কোচিংয়ে ভর্তি করিয়ে দিল। মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। কিছুদিন পর রেজাল্ট বেরোলো, জিপিএ 5 পেলাম। বাবা মা খুশি হলো। এরপর অ্যাডমিশন নিলে মেডিকেলে, চান্স হয়ে গেল। সব কিছু স্বপ্নের মতো হতে লাগলো। আসলে আল্লাহ চাইলে মুহূর্তে আমাদের ভাগ্য পরিবর্তন করে। আমি মেডিকেলে ভর্তি হয়ে গেলাম। কেটে গেল 2 বছর। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। এর মধ্যে আফরিন ফোন করে জানালো, শতাব্দ ভাই নাকি খুব বড় অ্যাক্সিডেন্ট করেছে। পা দুটো কাটা পড়ে পঙ্গু। আর শতাব্দ ভাইয়ের বউ নাকি সব টাকা পয়সা গহনা নিয়ে অন্য কারোর সাথে পালিয়েছে। আর ফুপু নাকি বিছানা থেকে উঠতে পারে না। ফুপা এই বয়সে আবার বিয়ে করছেন। আফরিনকে শুধু বললাম, ওই যে কথায় বলে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, বুঝেছিস? একটা এতিমকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সাথে অন্যায় করে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করার শাস্তি তো পেতে হবে। মনে মনে বললাম, তবে আমি আরও একজন মানুষের শাস্তি দেখতে চাই, যে মা নামের কলঙ্ক, সে মাটা নির্ভাঙা ঝড়ে নিজের মেয়েদের জীবনের এত বিপদে এনেছে। একবারও নিজের মেয়েদের কথা ভাবিনি। তার শেষ পরিণতি দেখতে চাই। কেটে গেছে আরও 10 বছর। আমি ডাক্তার হওয়ার পাশাপাশি একজন মাও। 5 বছর আগে ভালোবেসে বিয়ে করি আমি আর অনেক। আমার এক ছেলে, এক মেয়ে। সবসময় চেষ্টা করি মায়ের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার। অনেক অনেক হেল্পফুল। তাছাড়া আমার মা বাবা বর্তমানে তাদের নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকে। মা অবশ্য এখন জানে আমি তার মেয়ের নিশানা, আমি অরুণিমা, কিন্তু তার বিন ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। আমাকে আরও আঁকড়ে ধরে যেন ছেড়ে না যায়। আফরিন বিয়ে করে বিদেশে সেটেল। দুলাভাই বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু বিপদে যেই মানুষগুলো আমার পাশে দাঁড়ায়নি, তাদের আমি চিনতে পাই না। আপুর ওপর কোনো অভিযোগ নেই, আসলে ওর কিছু করার ছিল না। ওর সাথে কথায় ও মাঝে মাঝে আমার বাড়িতে এসে থেকে যায়। সব কিছু নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, একসাথে খুব ভালো আছি। এর মাঝে একদিন খবর আছে, মিরপুর সরকারি হাসপাতালে একটি মহিলা 1 বছর ধরে ভর্তি রয়েছে। মহিলাটির ব্রেন ক্যান্সার, কেউ খবর নেয় না। অবস্থা খারাপ। মহিলাটির মুখটা অনেকটা মিলে যায় আমার জন্মদাত্রী মায়ের মুখের সাথে। আমি খবর পেয়ে সাথে সাথে চলে যাই হাসপাতালে। মহিলাটির করুণ অবস্থা দেখার আমার খুব ইচ্ছে, খুব জানার। কি পেলে আমাদের কষ্ট দিয়ে? খুব কি সুখে আছেন? হাসপাতালে গিয়ে ওয়ার্ডে দেখি একটা কোণার বেডে জীর্ণ শীর্ণ মহিলা শুয়ে আছে। শরীরের মাংসের ছিটে ফোটাও নেই। মনে হচ্ছে কটা হাড় পড়ে আছে বিছানায়। চেহারায় করুণ অবস্থা হলে তবে মুখ দেখে চিনতে পারলাম এই মহিলা যে আমাকে জন্ম দিয়েছিল, তারপর নিজের সুখের কথা চিন্তা করে চলে গেছে। নার্সেস থেকে শুনলাম ওনার স্বামী নাকি ওনার সব টাকা পয়সা নিয়ে অনেকদিন আগেই পালিয়ে গেছে। তারপর লোকের বাড়িতে কাজ করতে যেতেন। অসুস্থ হওয়ার পর থেকে রাস্তায় পড়ে থাকতো। স্থানীয় লোকেরা বছরখানেক আগে এখানে রেখে গেছে, তখন থেকে এখানে আছে। অবস্থা খারাপ, তবে নাকি সব সময় অরুণিমা নামের কাউকে খুঁজে। নার্সের থেকে কথাগুলো শুনে আমি মহিলার দিকে এগিয়ে গেলাম। অদ্ভুত, আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। শব্দ করে কেঁদে উঠলাম। মনের মধ্যে সব অভিযোগ গায়েব হয়ে গেল। কান্নার শব্দ শুনে মা নড়ে উঠে বলল, অরু, নিমা, আমার অরু এসেছিস? আমি কিছু বললাম না। মা আবারও বলে উঠল, তোর জন্যই তো আমার শেষ নিঃশ্বাস আটকে আছে রে মা। তোর সাথে অনেক অন্যায় করেছি আমাকে।
আমাকে ক্ষমা করে দিস। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। এখন তুই ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না যে। আমি কান্না করতে করতে বললাম, ওমা, আমি ক্ষমা করাকে ভাগ্যে হয়তো এটাই লেখা আছে। ওমা, তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না। আমি তোমার চিকিৎসা করব, তুমি ভালো হয়ে যাবে। মা বলল, আমি আর ভালো হব না রে। আমি যে তোর জন্যই অপেক্ষা করছিলাম, তুই যে ক্ষমা করে দিছিস, এটাই আমার জন্য যথেষ্ট। ভালো থাকিস, সুখে থাকিস। এই বলে মা কেমন যেন করতে লাগলো। যে মাকে এত বছর ঘৃণা করে যে এসেছি, তার শাস্তি চেয়েছি, তার এমন হতে আমার দম আটকে আসছে। কেন বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে মা চুপ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে শান্ত হয়ে গেল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। চারিদিকে শান্তি, শান্ত। আমার চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই হয়তো। এটাই নীড়ভাঙা ঝড়। পরিসমাপ্তি। সমাপ্ত। নীড়ভাঙা ঝড়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।